হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আমি যে তোমাদের সিরিজটা নিয়ে এসেছিলাম সেটা ছন্দ নির্ণয়ের ওপরে। তো ছন্দ নির্ণয় আমি বলেছিলাম সর্বমোট তোমাদের 3টে ক্লাস দেবো। এই 3টে ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের ছন্দ নির্ণয় পুরোটা শেষ করে দেবো। এবং তোমাদের লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম দলবৃত্ত বা শাসাঘাত প্রধান ছন্দ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে ছন্দ নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মাত্রাবৃত্ত বা ধ্বনিপ্রধান বা সরল কলাবৃত্ত ছন্দ, যেটা কিন্তু আমরা আজকে নির্ণয় শিখব। ছন্দের বৈশিষ্ট্যগুলো আমি অনেক আগে ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকের আমরা আলোচনার বিষয় কিন্তু ছন্দ নির্ণয়। লাস্ট ক্লাসে যে আলোচনা করেছিলাম ছন্দ নির্ণয়, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। প্রতিটা স্টুডেন্টের যারা বাংলা নিয়ে পড়ছো, ছন্দ এবং অলঙ্কারের পার্ট তোমাদের রয়েছে, সবার জন্য কিন্তু যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টরা পড়তে পারো বা দেখতে পারো আজকের এই ভিডিওটা, এবং তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারো যাদের কিন্তু এই ছন্দ নির্ণয়টা খুব প্রয়োজন। দেখো, ছন্দ নির্ণয়ের করতে গেলে সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো যেই ছন্দ নির্ণয় করব তার বৈশিষ্ট্যগুলো। তো আজকের আলোচনার বিষয় মাত্রাবৃত্ত বা ধ্বনিপ্রধান বা সরল কলাবৃত্ত ছন্দ, এর ফিচার্সগুলো বা বৈশিষ্ট্যগুলো আমরা সবার প্রথমে জেনে নেব। কেমন? দেখো, লাস্ট যে আমরা ছন্দটা করেছিলাম দলবৃত্ত বা ধ্বনিপ্রধান ছন্দ, সেখানে আমরা কি দেখেছিলাম যে তার লয়টা কিন্তু খুব দ্রুত হচ্ছিল। যেমন আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এই যে এত স্পিডে আমরা আলোচনা করতে পারছিলাম। কিন্তু এখানে কিন্তু সেই দলবৃত্ত ছন্দের মতো কিন্তু আমরা অত তাড়াতাড়ি উচ্চারণ করতে পারবো না, আবার খুব একটা বেশি ধীরও লাগবে না। এটার যে লয় হবে, লয় বলতে বলার গতিটা, সেটা কিন্তু কি, সেটা কিন্তু বিলম্বিত বা মধ্যম লয় হবে। মানে অতি দ্রুতও হবে না, আবার অতিরিক্ত ধীরও হবে না, এটার লয় কিন্তু বিলম্বিত হবে। আমরা একটা উদাহরণ বোর্ডের পিছনে দেখতে পাচ্ছি, সেই উদাহরণটা নিয়ে আমি আলোচনা করব। কিন্তু তার পূর্বে বলে দিই, যারা এখনও আমার পার্ট 1 ক্লাসটা দেখোনি তারা পার্ট 1 ক্লাসটা দেখো, অর্থাৎ ছন্দ নির্ণয়ের উপর দলবৃত্ত বা শাসাঘাত প্রধান ছন্দের যে ক্লাসটা দেওয়া ছিল সেটা অবশ্যই দেখো। তারপরে তোমরা বেশ কিছু ফিচার্স কিন্তু বুঝতে পারবে। তাহলে এখানে আমরা সবার প্রথমে জানতে হবে মাত্রা গণনা পদ্ধতি, এবং তারও আগে জানতে হবে পর্বগুলো কত ভাগে আমি ভাগ করব। এই ছন্দের একটা আশ্চর্য জিনিস আছে জানো তো, শেষে যে মিলটা, সেই মিল কিন্তু এই ছন্দের মধ্যেও পাবে। কিন্তু এই ছন্দে বেশ তুমি একটা বা দুটো লাইন পাবে না, মোটামুটি এখানে 4টা লাইন বা তার বেশি লাইনগুলো কিন্তু এই ছন্দে বেশিরভাগ ক্ষেত্রে পাবে। বোঝা গেল? মানে চরণ যেগুলোকে আমরা বলি, লাইন মানে চরণ, কবিতার চরণগুলো কতগুলো পাবে? প্রায় 4টা পাবে, ধরে রাখো। তো এখানে আমরা পিছনে যে উদাহরণটা দেখতে পাচ্ছি, সেখানে দেখো, নূতন জাগা কুঞ্জবনে কুহরি ওঠে পিক, বসন্তের চুম্বনতে বিবশ 10 দিক। তাহলে এটা আমরা কিন্তু উচ্চারণটা অতি দ্রুত করতে পারছি না, আবার খুব একটা ধীরও আমাদের হচ্ছে না। তার মানে এটা লয় কিন্তু কি হচ্ছে? বিলম্বিত বা মধ্যম লয়। এবার এটা যখন আমরা পর্বগুলো ভাগ করব, আমরা লাস্ট ছন্দে পর্ব আলোচনা করেছিলাম, সেই পর্বগুলো যখন ভাগ করব তখন এই ছন্দের পর্ব কিন্তু 5 মাত্রারও হতে পারে, 6 মাত্রারও হতে পারে, 7এরও হতে পারে। আবারও বলছি, 5এরও হতে পারে, 6এরও হতে পারে, 7এরও হতে পারে। আগে যখন আমরা দেখেছিলাম তখন কি দেখেছিলাম যে পর্ব 4 মাত্রা পূর্ণ পর্ব হচ্ছিল, এবং অপূর্ণ পর্ব যে কোনো 1 মাত্রা, 2 মাত্রা, 3 মাত্রা যে কোনো মাত্রার হতে পারে, কিন্তু পূর্ণ পর্বগুলো 4 মাত্রার হবে। কিন্তু এই ছন্দে আবার পূর্ণ পর্ব 5 মাত্রারও হতে পারে, 6 মাত্রারও হতে পারে, 7 মাত্রারও হতে পারে। তো সবার প্রথমে আমরা এর ফিচার্সগুলো বা বৈশিষ্ট্যগুলো জেনে নিই, তাহলে আমাদের এই ছন্দ নির্ণয় করতে খুব সুবিধা হবে। প্রথমত, এর লয় কিন্তু বিলম্বিত এবং মধ্যম লয়, এটা লয় কিন্তু দ্রুত হবে না। আচ্ছা, তারপরে কি বলছে 2 নম্বর বৈশিষ্ট্য? বলছে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এর চরণের প্রথম থেকে বা শুরু থেকে একেবারে শেষ অবধি একটানা ঝংকার অনুভূত হবে। অর্থাৎ তুমি এটাকে আপ অ্যান্ড ডাউন করে কিন্তু পড়তে পারবে না। যেমন আমরা দলবৃত্ত বা শাসাঘাত প্রধান ছন্দে দেখেছিলাম যে চরণের একদম শুরুতে প্রত্যেকটা জায়গায় শ্বাসের একটা আঘাত পড়ছে, তাই না? প্রত্যেকটা জায়গায় দেখো, আতা গাছে তোতা পাখি, এই যে এরকমভাবে মেরে মেরে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এই যে প্রতিটা কথার মধ্যে একটা বিট বিট পড়ছে, আমার প্রেশার পড়ছে, শ্বাসাঘাত পড়ছে। কিন্তু এখানে একটা বিষয় কি আছে, এই ছন্দ কিন্তু যখনই আমি পড়ব তখন আমি এখানে এভাবে পড়তে না, নূতন জাগা কুঞ্জ বনে, এরকম টাইপের পড়বো না। কিন্তু এই ছন্দ পড়া যাবে না এইভাবে। আগে যেমন আতা গাছে তোতা পাখি আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পারতাম, কিন্তু এখানে কিন্তু শ্বাসাঘাত করে করে পড়া যাবে না, কষ্ট হবে খুব।
তাহলে এই ছন্দে একেবারে প্রথম থেকে শেষ অবধি যখন আমি পড়বো তখন প্রোনাউন্সিয়েশনটা একরকম থাকবে, উচ্চারণটা অর্থাৎ ধ্বনি ঝংকার একটা অনুভূত হবে, প্রথম থেকে শেষ অবধি একই রকম। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এবার 3 নম্বর যেটা বলছে এর মাত্রা গণনা পদ্ধতিও খুব সহজ সরল। এখানে মুক্ত অক্ষর 1 মাত্রার হবে এবং রুদ্ধ অক্ষর 2 মাত্রার হবে। আগের যখন আমরা ছন্দটা দলবৃত্ত বা শ্বাসাঘাত পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম মুক্ত অক্ষরও 1 মাত্রার হতো এবং রুদ্ধ দলও কিন্তু 1 মাত্রার হতো, কিন্তু এখানে বিষয়টা একটু আলাদা, যে মুক্ত অক্ষর হবে 1 মাত্রা এবং রুদ্ধ অক্ষর হলে বা রুদ্ধ দল হলে সেটা হবে 2 মাত্রার। আমরা কি করে চিনব কোনটা মুক্ত অক্ষর কোনটা রুদ্র অক্ষর? যদি কোনো শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে যদি তার শেষে স্বরবর্ণ উচ্চারণ হয় বা স্বরবর্ণ আসে তখন সেটা হয়ে যাবে মুক্ত দল বা মুক্ত অক্ষর। আবার যদি কোনো বর্ণ মানে কোনো শব্দ উচ্চারণের শেষে যদি ব্যঞ্জন বর্ণ চলে আসে তখন সেটা হবে রুদ্ধ দল বা রুদ্ধ অক্ষর। তাহলে যখনই রুদ্ধ দল বা রুদ্ধ অক্ষর আসবে তখন সেটা হবে 2 মাত্রার, আর যখন স্বরবর্ণ আসবে তখন সেটা হবে 1 মাত্রার। তারপরে কি বলছে 4 নম্বর বৈশিষ্ট্য যেটা বলেছে যে এর চতুর্থ বৈশিষ্ট্যটা বলছে পূর্ণ পর্ব 5, 6, 7 মাত্রার হবে, তবে সাম্প্রতিককালে আমরা 4 মাত্রারও কিন্তু আমরা এই কলাবৃত্ত বা সরল কলাবৃত্ত ছন্দ কিন্তু আমরা 4 মাত্রারও এখন বর্তমানে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? কিছু কিছু ক্ষেত্রে থাকবে 4 মাত্রারও থাকবে। তাহলে 4, 5, 6, 7। আচ্ছা, বলছে এই ছন্দের অক্ষর সংখ্যার থেকে মাত্রার সংখ্যা সাধারণত বেশি হয়। তাহলে আমরা অক্ষর যা দেখতে পাবো তার থেকে কিন্তু মাত্রার সংখ্যাটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং এই ছন্দে যৌগিক স্বরগুলি রুদ্ধ দলের মতোই কিন্তু 2 মাত্রার মর্যাদা পাবে। এই এতটুকু জিনিস জেনে নিলে আমাদের আর কোনো অসুবিধা হবে না, আমরা ইজিলিভাবে এখানকার ছন্দ নির্ণয়গুলো করতে পারবো। দেখো উচ্চারণ করতে গেলে সবার প্রথমে এই ছন্দের ক্ষেত্রে দেখো নু তন, তাহলে নু তন, তন একসঙ্গে উচ্চারণ হচ্ছে নু দন্তান্বয় দীর্ঘ। তাহলে এটাকে আমরা ভাঙলে পারে দন্তান্বয় দীর্ঘ ত দন্তান্বয় আসন্ত ভাঙলে পারে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে দন্তান্ন যোগ দীর্ঘ হলো যোগ তন একসঙ্গে উচ্চারণ হবে। তাহলে দন্তান্নর সঙ্গে যেহেতু একটা দীর্ঘ উচ্চারণ হচ্ছে তাহলে দীর্ঘটা কি স্বরবর্ণ, যার জন্য এটা মুক্ত দল, ওপরে একটা চন্দ্রবিন্দুর মতো চিহ্ন দিয়ে 1 লিখলাম। আমি বারবার করে বলছি কিন্তু যারা প্রথমে আমার ক্লাসটি ফলো করনি তাদের প্রথম ক্লাসটা অবশ্যই দেখতে হবে, তারপরেই কিন্তু দ্বিতীয় ক্লাসটা তোমরা করতে পারবে। তার কারণ প্রথম ক্লাসে আমি শিখিয়ে দিয়েছি মুক্ত দলের ওপরে এরকম একটা চিহ্ন দিয়ে 1 লিখতে হয়, আর রুদ্ধ দল হলে পরে তার উপরে একটা এরকম সিধা দাগ দিয়ে তার উপরে 2 লিখতে হবে। এটা হচ্ছে সিস্টেম, বোঝা গেল? আচ্ছা, তবে যা গা, তাহলে যা আ আসতেছে, গাতে আ আসতেছে, এবার একটা দাগ দিয়ে দিব আমি, কারণ কুঞ্জ বনে কথাটা একসঙ্গে যেহেতু পুরো ওয়ার্ডটা আছে সেহেতু আমি 5 মাত্রায় ভাগ করে দেবো এটা। তাহলে আমাদের এখানে যেহেতু আমরা এটা বুঝে গেলাম যে নতুন জায়গা কুঞ্জ বনে কুহরি ওঠে পিক, বসন্তের চুম্বনেতে বিনাশ 10 দিক, এই যে কথাটা আমি বলছি কোনোটার উপরে জোর পড়লো না বেশি, কোনোটার উপরে হালকা জোর পড়লো না, সবটা একইভাবে উচ্চারণ হলো, যার জন্য এটা কিন্তু অবশ্যই কলাবৃত্ত বা ধ্বনিপ্রধান ছন্দ। কলাবৃত্ত বা ধ্বনিপ্রধান ছন্দের পূর্ণ পর্ব হয় 5 মাত্রা থেকে শুরু, 5 হবে, 6 হবে, 7 হবে। এখন ব্যতিক্রমী নিয়ম অনুযায়ী কিন্তু 4 মাত্রারও এখন বর্তমান দিনে হচ্ছে। তবে আমি যখন এখানে 5 মাত্রার পেয়ে গেলাম তাহলে আমি 5 মাত্রাতে কাট করতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো কুঞ্জ বনে, তাহলে এখানে কি হচ্ছে কুন, কথাটা একসঙ্গে হচ্ছে কুন, এই যে কথাটা কুনের ওপরে 2 হবে, ঠিক আছে, জ 1 হবে, ব 1, নে 1। দেখো কতটা ভুল করেছে, দন্তান্বয়ের উপরে 1 লিখে দিয়েছে। এই জন্য বললাম যে আগের দিনও আমি বলেছি ক্লাসে বইগুলো দেখে যদি না শিখে বইগুলো দেখো তাহলে অনেক রকম সমস্যা হবে, কারণ বইগুলোর মধ্যে রুদ্ধ দল এবং মুক্ত দল চিহ্নিত করে দেওয়া নেই। এই চিহ্নিত করে না দেওয়ার কারণে তোমাদের অসুবিধা, আবার কোনো কোনো বইতে এরকমভাবে দাগ দেওয়া থাকে, সেটা আরও অসুবিধার সৃষ্টি করে। স্টুডেন্টরা বোঝেই না, ছাত্রছাত্রীরা, যে কার উপরে আমরা 1টা দাগ দেবো কার উপরে 2টো দাগ দেবো। এই প্রবলেমটা যেন না হয়, ভালো করে একদম শান্তিভাবে এই বিষয়টা কিন্তু করতে হবে। পরীক্ষার সময় ওই তুই কি করলি রে, ওই তুই কি করলি রে, এরকম করলে কিন্তু হবে না। তাহলে ছন্দ নির্ণয় না করাই ভালো। তুমি প্রশ্ন উত্তর পেলে পারে প্রশ্ন উত্তর করো, যেহেতু 6 মার্কসেরগুলো বেশি ইম্পর্টেন্ট, যে তোমাদের বিশেষ করে যে কোনো আর কি যাদের 3 নম্বরের আসুক, 6-এর আসুক, বড়তে আসুক, ছন্দ নির্ণয় অলঙ্কার নির্ণয় তো থাকবে, ছন্দ অলঙ্কারের পার্ট আছে, মানে
ছন্দ নির্ণয় অলঙ্কার নির্ণয় থাকবেই। এবং তোমাকে যদি তার উত্তরটা করতে হয় বা দিতে হয় তাহলে তুমি অবশ্যই কিন্তু ঠান্ডা মাথায় ভেবে চিনতে বাড়িতে প্র্যাকটিস করে ভালো মতো প্র্যাকটিস করবে। আমার অন্ততপক্ষে 100খানার ওপরে দেওয়া আছে ছন্দ অলঙ্কার নির্ণয়ের, 100টা প্র্যাকটিসে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিয়ে প্র্যাকটিস করতে হবে, প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ পড়াশোনা করার হচ্ছে মূলমন্ত্র হতো ছাত্রায়না অধ্যয়নং তাপ, বলাই হচ্ছে ছাত্রদের পড়াশোনায় একমাত্র ধ্যান হওয়া উচিত। তাহলে তুমি যদি প্র্যাকটিস করবে না, তুমি আজকে ভাবো একটা ক্লাসে আমি সমস্ত ছন্দ নির্ণয় শিখে যাবো, সেটা কখনোই পসিবল না। তোমাকে শিখতে হবে, কোথাও ভুল হলে কোথাও আটকে গেলে এসে জিজ্ঞেস করতে হবে, বলতে হবে যে স্যার এই জায়গাটায় কী হবে, স্যার এই জায়গাটায় কী হবে, প্রবলেমসগুলো শেয়ার করতে হবে, তবে তুমি ফাইনালি শিখবে, আদারওয়াইজ মুশকিল। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার এখানে কিন্তু লাইন শেষ হয়নি, ভেবো না। এই লাইনটা পুরোটা টেনেছে, এখান থেকে শুরু করে এই পুরোটা টেনেছে লাইনটা কিন্তু, কেননা এই যে দুটো দাগ দেওয়া আছে দাড়ির মতো, এটা হচ্ছে পূর্ণ পর্বে ভাগ হয়ে গেল, এটা দেখেও তোমাকে বুঝতে হবে। তারপরে কি বলছে, কুহরি ওঠে, কু হো রি সব মুক্ত, ও ঠে মুক্ত, 5 হয়ে গেল। পিক, আমরা পি ক বলি না, পিক। আর একটা জিনিস কি, হসন্ত যেখানেই তুমি চোখে দেখবা সেখানেই বুঝে যাবা রুদ্ধদল। দেখো এখানে কয়ের নিচে হসন্ত আছে, রুদ্ধদল। দেখো এখানে দেখো তনের লাস্টে নয়ের নিচে হসন্ত আছে, রুদ্ধদল। দেখো দন্তানের একটা হসন্ত আছে, রুদ্ধদল। দেখতে পাচ্ছ? এই জিনিসগুলো ফোকাস করতে হবে। তারপর দেখো বস, ব সন, ব সন, সরি ব সন হবে, ব এক মুক্তদল, সন তের, চুম, ব নে তে, এরকম হবে। বোঝা গেল? তাহলে ব সন্তের, ব সন্তের, আমরা বলি না ব সন্তের, জোরে বলি বসন্তের, তাহলে ব সন্তের। তুমি যদি এই বসন্তের কথাটাকে ভাগ করো, ব সন্তের, দেখছো কি করে ভাগ হলো? তাহলে চুম ব নে তে, তাহলে চুমটা হচ্ছে রুদ্ধদল, ব মুক্ত, নে মুক্ত, তে মুক্ত, কারণ লাস্টে স্বরবর্ণ আসতেছে। বি বস, 10 দিক। আমি বললাম এই যে দেখো হসন্তগুলো আছে, মানে বুঝে যাবা ওখানে রুদ্ধদলের কোনো গল্প আছে। বোঝা গেল? ক্লিয়ার কনসেপ্ট? এবার আমাদের যেটা লিখতে হবে, সবার প্রথমে আমি বলেছিলাম ছন্দ রীতিটা লিখতে হবে, ছন্দের নাম, কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ, এটা কিন্তু উল্লেখ করতে হবে। মাত্রা রীতি, স্বরান্ত অক্ষর, মানে স্বরান্ত অক্ষর বলতে মুক্তদল কথাটা, স্বরান্ত অক্ষর মানে স্বরান্ত মানে মুক্তদল, স্বর যোগ অন্ত মানে স্বরবর্ণের অন্ত যেখানে আসবে, যেখানে স্বরবর্ণ অন্তে আসবে সেটা হচ্ছে এক মাত্রা হয়। আর হলন্ত অক্ষর মানে যেটা রুদ্ধদল বা রুদ্ধ অক্ষর, এখানে তুমি এখানে মানে মুক্তদল 1 মাত্রা লিখতে পারো, রুদ্ধদল 2 মাত্রা লিখতে পারো, এটা চেঞ্জ করে। বোঝা গেল? তোমাকে স্বরান্ত হলন্ত লেখার দরকার নেই, আমি পারি না লিখবো না, আমি মুক্তদল জানি, আমি মুক্তদলই লিখবো, আমি রুদ্ধদল জানি, আমি রুদ্ধদলই লিখবো। তাহলে মুক্তদল 1 মাত্রার আর রুদ্ধদল 2 মাত্রার। ক্লিয়ার? আচ্ছা, পর্ব, প্রতি পূর্ণ পর্বে 5 মাত্রা, এই যে প্রতিটা পূর্ণ পর্বে এখানে 5 মাত্রা, এখানে 5 মাত্রা, এখানে 5 মাত্রা, আর অপূর্ণ 2 মাত্রার। এখানে অপূর্ণ একটা আছে, এই যে মানে অপূর্ণ পর্বে 2 মাত্রা। তাহলে পূর্ণ পর্বে, প্রতি পূর্ণ পর্বে কয় মাত্রার? 5 মাত্রা, আর অপূর্ণ পর্বে কয় মাত্রা? 2 মাত্রা। তাহলে এই বিষয়গুলো বোঝা গেল। এবার চরণ, প্রতি চরণে 4টি করে পর্ব আছে। এই যে এটা, এই দুটো নিয়ে একটা চরণ কিন্তু ভাইবো না, এখানে 2টা চরণ, কারণ হচ্ছে এখানে দাগ দেওয়া আছে, ডাবল দাগ। তুমি ভালো করে যখন পরীক্ষাতেও এরকম আসবে, পরীক্ষায় আসার পরে দেখবা নতুন জায়গা, কুঞ্জ বনে, কুহরি ওঠে, পিক, লাস্টে এরকম 2টা দাগ দেওয়া থাকবে কিন্তু লাইনের মধ্যে। যখনই এরকম 2টা দাগ দেওয়া থাকবে, তার মানে এই দুটোকে তোমাকে একটা চরণ ধরে নিতে হবে, আর এই দুটো মিলে আর একটা চরণ। এই দেখো আবার ডাবল দাড়ি দেওয়া আছে লাস্টে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তারপরে বলছে চরণ শেষে আবার মিলও খুঁজে পাবা। এখানে পিক আছে, এখানে দিক আছে, তাহলে চরণ শেষে তুমি একটা মিল খুঁজে পাবা। স্তবক যেটা রয়েছে 4 পর্বের 17 মাত্রার সমিল 2টি চরণের স্তবক। সমিল মানে কি? যেটা লাস্টে মিলে সেটা সমিল। আবার এই ছন্দেরই কিছু কিছু জায়গায় অমিলও হতে পারে, যেটা মিলবে না সেটাকে অমিল বলে। তাহলে সমিল মাত্রা মানে কি? যেটা শেষে মিলছে সেটাকে সমিল বলবে, আর যেটা শেষে মিলছে না সেটা অমিল বলবে। ক্লিয়ার কনসেপ্ট? তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে। নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের আরও একটা ছন্দ নির্ণয়ের পার্ট নিয়ে, যেটা বাকি থাকলো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে হাজির হব আমি আর একটা ছন্দ নির্ণয়ের পার্ট নিয়ে।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। আর ডেসক্রিপশন বক্সে যাও, সেখান থেকে আমাদের নাম্বার পিক আপ করো, আমাদের সমস্ত কিছু দেখতে পারো, সেখানে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে আরও একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।